আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আপনারাও দেখেছেন নিশ্চয়ই। সেটা হচ্ছে ঢাকার মিরপুরে একজন ভদ্র মহিলা মরে 7 দিন ধরে পড়ে আছে এবং 7 দিন ধরে তার কোনো ছেলে সন্তান এটার খোঁজ নেয়নি। ফলে লাশটা পচে গেছে এবং সেখানে পোকামাকড় আক্রমণ করেছে। এবং যখন চতুর্পাশে গন্ধ ছড়িয়ে গেছে, প্রতিবেশীরা এটা জানতে পেরেছে, তখন ট্রেস আউট করা সম্ভব হয়েছে যে একজন লোক মরে পড়ে আছে। এই মহিলার একজন ছেলে যুগ্ম সচিব, একজন ছেলে বুয়েটের শিক্ষক এবং তার মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চিন্তা করা যায় যে নৈতিক মূল্যবোধ বা নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে গেলে, মানুষের নীতি নৈতিকতা কোন পর্যায়ে গেলে এই পর্যায়ে যেতে পারে। আজকে কোনোভাবেই কোনো কাজে মন দিতে পারছি না যে এই মহিলাটা এত কষ্ট করে 10 মাস 10 দিন যে সন্তানদের পেটে ধারণ করেছে, সেই সন্তানগুলো উচ্চশিক্ষিত হয়েছে, তারা বড় জায়গায় চাকরি করে, তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সন্তানগুলো থাকতে তার মা 7 দিন ধরে মরে পড়ে আছে। সাম্প্রতিক সময়ে ঈদ গেল, ঈদুল আজহা, সেখানে ওই সন্তানগুলো কোরবানি করেছে। কোরবানি করে সেই মাংস বিলি করেছে, ভুরি ভোজ করেছে, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছে, তারপর এখানে সেখানে বউ বাচ্চা নিয়ে বেড়াতে গিয়েছে। কিন্তু ভুলেও এই 7 দিন পরে থাকা মাটির খবর নেয়নি এই সন্তানগুলো। যে মাটি হতে পারতো রত্নগর্ভা, কিন্তু এখন কি রত্নগর্ভা বলবেন? কারণ গর্ভে তো রত্ন ধরেনি, ও গর্ভে ধরেছে কালো কুচকুচে পাথর, যেগুলো মানুষ পায়ে দলিয়ে চলে যায়। আই রিপিট, এগুলো হচ্ছে কালো কুচকুচে পাথর, দে আর নট জেমস। এগুলোকে রত্ন বলা যায় না। এখানে ক্ষান্ত হয়নি তারা। তারা আরো যেটা ভয়াবহ কাজ করেছে, যে এই সময়, ঈদের সময় খোঁজ নেয়নি। একটা ফোন দিতে পারতো, মা কেমন আছো, কিংবা একটু ভালো খাবার তৈরি করে যদি কাজের বুয়াকে দিয়েও পাঠাতো, বুয়া যে দেখতো যে সে মরে গেছে, বোঝা যেত যে লোকটা মরে গেছে, লাশটা মোটামুটি একটু ভালো অবস্থায় পাওয়া যেত, দাফন কাফনের বন্দোবস্ত করা যেত। আলটিমেটলি কি হয়েছে? পচা গলা অবস্থায়, পোকামাকড়ে আক্রান্ত অবস্থায় লাশটাকে পাওয়া গেল। এবার আসুন আরেকটা ভয়াবহ অবস্থায়। এই ফ্ল্যাটটার নিচেই তার পুত্রবধূ থাকে, এই ভদ্র মহিলার। এই পুত্রবধূ কি একবার এই শাশুড়ির খোঁজ খবরটা নিতে পারেনি? আচ্ছা, কথার খাতিরে ধরে নেওয়া গেল যে ওনারা কেউই ছিলেন না, অবকাশ যাপনে একটা একটু দূরে গেছেন, তাহলে তারা ফোনে খবর নিতে পারতেন। নেবেন না, কারণ হচ্ছে এই শাশুড়ি শ্বশুর এগুলো এখন বোঝা হয়ে গেছে। কি ভয়াবহ আহ মানবিক বিপর্যয়, চিন্তা করা যায়। এই যে সন্তানগুলোকে, এই ভদ্রমহিলার এখানে দায়টা কি রয়েছে, তার দুর্ভাগ্য বলতে হবে, কারণ ছেলেগুলোকে সে উচ্চশিক্ষিত করেছে, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি। ফলশ্রুতিতে তার এই হাল হয়েছে। নৈতিক মূল্যবোধ তাদের তলানিতে পৌঁছে গেছে। চিন্তা করেন, বুয়েট শিক্ষক, মেয়ের জামাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যুগ্ম সচিব ছেলে, তার মায়ের কিনা এই অবস্থা। চিন্তা করা যায় সমাজটা কোথায় চলে গেছে। এই ঘটনা সারা বাংলাদেশকে আন্দোলিত করেছে। এবং এখানে যে জিনিসটা আপনার কেউ আন্দোলিত করবে, সেটা হচ্ছে যে এই যখন গণমাধ্যম সেখানে যাচ্ছে, সেখানে পুলিশ গেছে, রেস্কিউ টিম গেছে, সেই ছেলে সন্তানগুলো আবার তাদের কাজের মধ্যে বাধা দিতেও দেখা গেছে। অর্থাৎ তারা তাদের যুক্তি দেখাচ্ছে যে তাদের যুক্তি, তাদের এখানে না যাওয়া এই বিষয়ে কতটা যুক্তিসঙ্গত ছিল। চিন্তা করা যায় এগুলো কেমন ধরনের সন্তান। এগুলোকে আসলে সন্তান বলবেন, নাকি মানে ওই ওই যে সেই প্রাণীটার কথা বলবেন যেটা কামড়ালে এখন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, মানে আমি আমি সেটা উচ্চারণ করতে যাচ্ছি না। সন্তান এরকম কি করে হয়? এখন এটা কিভাবে হচ্ছে? মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন ঘটছে? কেন বাবা মা বৃদ্ধকালে এরকম একাকিত্ব জীবন বরণ করছে, একা ঘরে একা মরে যাচ্ছে? কিংবা চিন্তা করেন, আহ আরেকটা জিনিস হচ্ছে বৃদ্ধাশ্রমে যাচ্ছে কেন? কারণ হচ্ছে ওই বাবা মাও দেখা যাচ্ছে যে একটা মানসিক দিক দিয়ে বেড়ে উঠছে এইভাবে যে ছেলে সন্তান আলাদা থেকে তারা কি করবে, তারা তাদের জীবনটাকে সাইন করবে। কারণ শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকলে বড় পরিবার হয়, সেখানে আয় উন্নতি কম হয়, হয়তো টাকা পয়সা পেরে ওঠে না। কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকলে একটা ভালো সংসার হবে। ফলশ্রুতিতে
ফলশ্রুতিতে কি হয়, এই পরিবারটার মধ্যে ওই বন্ধনটা থাকে না যেটা 50 ইয়ার্স এগো বা 20 ইয়ার্স এগো বাংলাদেশে ছিল। ফলে ওই ছেলে সন্তানগুলো যখন বড় হয়, বাবা মাকেও দেখেছে তাদের দাদি দাদার সাথে নেই, তো তারাও এরকম করেই ব্রট আপ হয়, তারাও তাদের ছেলে সন্তান নিয়ে আলাদা থাকে। আলাদা থেকে কি করে, আলাদা থেকে তাদের ছেলে মেয়ে নিয়ে আলাদা থেকে সুন্দর সংসার করে, অপরদিকে বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে অথবা একাকী ঘরে রাখে। এবার একটা কথা খেয়াল করুন, আপনি গণমাধ্যম যাচাই করে দেখবেন, এই যে যে ঘরটাতে তিনি ছিল, এই ঘরটা বাংলাদেশে যারা গোয়াল ঘর ছিলেন অর্থাৎ গরু রাখা হয়, এই গোশালাগুলো এর চেয়ে ভালো। কিংবা যারা সাভার থেকে গাবতলী যান, এই রাস্তাতে দেখবেন যে আম, আমাদের ওখানে আমিনবাজারের একটু আগে একটা ভাগাড় আছে, সেখানে পুরো ঢাকা শহরের ময়লাগুলোকে ফেলানো হয়। দূর থেকে দেখলে ওই ময়লার পলিথিন ব্যাগ ট্যাগ মিলে যেরকম নোংরা একটা এনভায়রনমেন্ট লাগে, ওনার রুমটা সেরকম লাগছে। এর মধ্যে পড়ে আছে কার মা দেখছেন, হাইলি এডুকেটেড, সমাজে এস্টাবলিশড কিছু সন্তানের মা পড়ে আছে। এটা একটা এক্সাম্পল, এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম সহস্র সন্তান রয়েছে যারা করোনাতেও দেখেছি মা বাবাকে ফেলে রেখে চলে গিয়েছে। আরো অজস্র লোক আছে যারা বাবা মাকে না দেখে আলাদা থাকে স্ত্রী সন্তান নিয়ে। কেউ কেউ এমন আছে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। এটার একটাই কারণ, সামাজিক মূল্যবোধের অভাব, এখানে মানবিকতার অভাব, এখানে সঠিকভাবে শিক্ষা দীক্ষার অভাব। তারা কি করেছে, একটা সার্টিফিকেট অর্জন করেছে, সার্টিফিকেট অর্জন করলে কি হবে, একটা ভালো চাকরি পাবে, চাকরি পেয়ে তারা টাকা উপার্জনের একটা মেশিন হবে। সবার মধ্যে এই চিন্তাই থাকে। মা বাবারাও এটা চিন্তা করে ছেলে মেয়ে ভালো শিক্ষিত হবে, ভালো প্রতিষ্ঠানে পড়বে, একটা ভালো সার্টিফিকেট পাবে, ব্যাপক সুন্দর একটা চাকরি পাবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, টাকা উপার্জন করবে, শুধু টাকা। সে মানবিক দিক দিয়ে কতটা উৎকর্ষ সাধন করলো, কতটা উন্নত হলো, কতটা ভালো মনের হলো, এই চিন্তা তাদের মধ্যে নেই। ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তারাও এটার ভুক্তভোগী হয়, কারণ তার সন্তানও তাকে থেকে দূরে চলে যায়, কারণ তারাও তাদের সন্তান নিয়ে এভাবেই ব্যস্ত হতে পারে। এখন মূল কথা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে এদেরকে যে শিক্ষা দেবেন সেটা হচ্ছে মানবিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া, পারিবারিক বন্ধন, এই সমস্ত বিষয়গুলোকে তাদের যে পর্যন্ত না জানাবেন, এই শিক্ষাগুলো মূল্যহীন থাকবে। কারণ শিক্ষা গ্রহণ করলে ম্যাথের ইকুয়েশন পারবে, ইংরেজিতে সুস্থাস বক্তব্য দিতে পারবে, সে অনেক রকম ইথিক্স আর্টিকেল প্রচার করবে, প্রকাশ করবে, পাবলিশ করবে, সে ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, কিন্তু ও কখনোই কোনোদিনই ভালো মনের মানুষ হতে পারবে না, কারণ নৈতিক শিক্ষাটা তাকে দেয়া হচ্ছে না। ও শুধু জানে হাউ টু আর্ন মানি, এবং সে নিজেকে একটা মেশিন লাইক মানুষে পরিণত করে ফেলে, যে আমি টাকা উপার্জন করবো, খাবো দাবো, বিন্দাস করবো, এবং তার কোনো দায়িত্ব নেই, পরিবারের প্রতি নেই, সমাজের প্রতি নেই, দেশের প্রতি নেই। এবার আসি গার্ডিয়ানদের কথা। এই যে আপনি না খেয়ে না পরে রোগ শোকে ভুগে জীবন যৌবন বিলিয়ে দিয়ে আপনি টাকা উপার্জন করে সেইটাকে দিয়ে ছেলেমেয়েকে বহু কষ্টে মানুষ করছেন, ভালো কথা, করেন। কিন্তু আপনার একটা সময় যে যখন দেখবেন আপনি এই রোগ শোকে ভুগে অসুস্থ হয়ে পড়ছেন, ছেলে মেয়েদের কাছে বার্ডেন হয়ে যাবেন। তা আপনাকে কি করতে হবে, আপনিও সুস্থ থাকবেন আর ছেলে মেয়েদেরকেও মানুষ করবেন। আপনাকে ছেলে মেয়েকে স্ট্যাবলিশ করতে হবে, বাড়ি গাড়ি করে দিতে হবে, ফ্ল্যাট করে দিতে হবে, এই থিঙ্কিংটা আপনার মাথায় কে ঢুকালো? এই থিঙ্কিংটার জন্যই আমাদের সমাজে এই অধঃপতন হচ্ছে। কেন? আমার 4টে ছেলে মেয়ে আছে, 4টে ফ্ল্যাট না দিলে কেমন হয়? ওদেরকে একটা চাকরির বন্দোবস্ত না করে দিন। এমন বাবা আছে যারা ছেলে মেয়েকে ঘুষ দিয়ে চাকরি দিতে পর্যন্ত সাহায্য করে। ফলশ্রুতিতে কি হয়? ছেলে মেয়েরা সেলফ ডিপেন্ডেন্ট হয় না, ওরা নিজের মেধাকে ইউটিলাইজ করতে চায় না, বাবার রেফারেন্স মামার রেফারেন্স দিয়ে চাকরি করতে চায়, ঘুষ দিয়ে চাকরি করতে চায়। ফলে যার কোয়ালিটি ঘুষ দিয়ে চাকরি করবে, রেফারেন্সে চাকরি করবে, সে তো সবসময় লো কোয়ালিটি সার্ভিস দেবে, এবং সে সামাজিকতা বুঝবে না, তার মূল্যবোধ তো এই পর্যায়ে থাকবে। শুরু করেছে সে করাপশন দিয়ে। তো এইভাবে আপনাকে ছেলে মেয়েকে স্ট্যাবলিশ করার চিন্তা কে মাথায় দিল? কে মাথায় দিল যে আপনার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে সেখানে স্ট্যাবলিশ হলে, বিদেশে সেটেল হলে ভালো থাকবে? তারা বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশে কেন আসবে না? আপনারাও তো এই পিতা মাতারাই তো ব্রেন ড্রেন করার জন্য ই করছেন, হেল্প করছেন তাদের, যে বাইরে যাও ভালো থাকে, তা আপনার দেশকে সার্ভিস দেবে কি? এখানেও তো আপনারা ইমোরাল, গার্ডিয়ানরাও তো ইমোরাল হয়ে যাচ্ছে। আরেকটা শ্রেণীর গার্ডিয়ান আছে, এর জীবনে বাঁচবে 60 70 80 বছর, এর মধ্যে সে কোটি কোটি টাকা লোপাট করে দেশ থেকে চুরি করে পাচার করে বিদেশ নেবে, সেখানে বাড়ি গাড়ি বানাবে, সে বাঁচবে 6 বছর,
কিন্তু সেখানে সে বাড়ি বানাবে, 600-700 করে ফ্ল্যাট থাকবে সারা পৃথিবীতে। তারপরে ছেলে মেয়েদের জন্য রেখে মরে যাবে। আলটিমেট এখানে কি হয়? আলটিমেট এখানে যেটা ঘটে, ছেলে মেয়েরা তার সেই উপার্জিত অর্থ সে কিন্তু ভোগ করতে পারে না, সে আলটিমেটলি সে মরে যাবে। এই অবৈধভাবে উপার্জন করা এই টাকাগুলো রেখে মরে যাবে, আর ছেলে মেয়েরা সেখানে মস্তিষ্ক করবে। দায় দায়িত্ব তার, আইনগতভাবেও তার, ধর্মীয়ভাবেও তার। কিন্তু ছেলে মেয়েরা আনন্দ করে, ভাগবন্টন করে, মজা করে শেষ করবে। এর চেয়ে দুঃখ কি হতে পারে? এমন ঘটনা বাংলাদেশে বহুত আছে যে বাবা মরে যাওয়ার পর তার রেখে যাওয়া প্রপার্টি থেকে একটু ভালো মানের গরিব দুঃখীদের খাওয়ানোর কুলখানির অ্যারেঞ্জমেন্টও করতে চায় না, কারণ হচ্ছে ওখানে বন্টন থেকে দাম কম হবে। আবার পিতার আহ, মরা পিতার যে লাশটা, সেটা জানাজা দিতে বাধা দেওয়ার নজির আছে। একজন ব্যাংকারের গত বছর ঘটেছে, 5 কোটি টাকার প্রপার্টি ছিল তার, গ্যারেজে 5 দিন লাশ রেখেছে সম্পত্তি বন্টন হয়নি বলে। কিভাবে জাস্টিফাই করবেন এগুলো? কাদের জন্য করছেন আপনি? এই সন্তানদের জন্য আপনাকে কে রাখতে বলছে? সৃষ্টিকর্তা রাখতে বলেছে যে ওদের জন্য প্রচুর সম্পত্তি রেখে যান। তার চেয়ে আপনি ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন এবং দুর্নীতিমুক্ত থাকুন। আপনাকে কে বলেছে ঘুষ, দুর্নীতি, মানি লন্ডারিং ইত্যাদি খুন খারাপি করার মাধ্যমে টাকা উপার্জন করে আপনার সন্তানকে খাওয়াতে, বড় করতে? এগুলো তো আপনাকে কেউ করতে বলেনি। আপনি নিজে মোরাল ডিগ্রেডেশনে থাকেন। আমাদের সমাজে অভিভাবকেরাও নৈতিকভাবে অনেক অবক্ষয়ের মধ্যে দিয়ে যায়। ফলশ্রুতিতে তার ওই নেক্সট জেনারেশন যেটা, ওরাও কিন্তু নৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যায়। কারণ হচ্ছে দেখা দেখি সব শেখে। কিছু কালচার মানুষ দেখে শিখে, কিছু বই পুস্তক থেকে শিখে। পিতামাতাকে যেভাবে দেখবে ছেলে মেয়েরা ওইভাবেই নার্সিং হবে, ওইভাবেই বেড়ে উঠবে। সুতরাং আমাদের পিতামাতাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আমরা যেন ছেলে সন্তানদেরকে এমনভাবে বড় করি যেন সঠিক শিক্ষা পায়, নৈতিক মূল্যবোধ তাদের চরম পর্যায়ে পৌঁছায়, নৈতিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখা যায়। আর আমরা তাদেরকে টাকা উপার্জনের মেশিন বানাবো না, তাদেরকে আমরা মানবিক মানুষ করে গড়ে তুলবো। যদি এটা হয়, সমাজ ভালো থাকবে। কেন আমার এই সমাজে এত বৃদ্ধাশ্রম হলো? এগুলো আবার শিক্ষিত সমাজে বেশি হচ্ছে। গ্রামে যে দেখবেন যে যারা কৃষক শ্রেণীর আছে, দুর্বল আছে, গার্মেন্টস কর্মী, ওরা একটা ঘরে গাদাগাদি করে এখনো থাকে। কিন্তু শিক্ষিত সমাজ পারছে না, কারণ ওরা শিখছে বিভিন্ন পশ্চিমা ধাঁচের জীবন ব্যবস্থা। নাম দিয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি, অনুপরিবার, এটা খুব ছোট। আর একটা নাম দিচ্ছে কি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার। এগুলো তো হাস্যকর বিষয়। সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার এগুলো তো আসারই কথা না। সামাজিক মূল্যবোধ যদি একটা সমাজে বিরাজ করে, যদি অবক্ষয় না ঘটে, বাঙালি সংস্কৃতি, আবহমান বাঙালি সংস্কৃতি যদি কেউ চর্চা করে, সেটা যে ধর্মেরই থাকে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত ধর্মের মানুষই এখানে আবহমান কাল থেকে একান্নবর্তী পরিবারে বসবাস করে আসছিল। সেগুলো কোথায় গেল? এই সোকল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ফলো করতে করতে। সুতরাং আমরা ফিরে আসি সেই মায়ের কথা, যে মাটাকে আজকে এভাবে মরে পচে গলে থাকতে হলো। এর মূল কারণ ছিল সন্তানদের পিতামাতার দায়িত্ব নিতে অনীহা। একটু খেয়াল করুন তো, আমার যাদের 4-5টা ছেলে সন্তান আছে, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে এবং তারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক। খেয়াল করুন, যার 7টা সন্তান আছে, একটা মা 7টা সন্তানকে কখনো বোঝা মনে করে না। শুকনো রুগ্ন শুকনো যে মা ছিল, যখন যেরকম ফর্মুলা দুধ ছিল না, পাউডার দুধ খাওয়ানোর বিষয় ছিল না, তখন মা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এই জীর্ণ শীর্ণ মা 7-8টা ছেলে মেয়েকে বড় করে তুলত। আর এখন 7-8 জন সন্তান যখন বড় হলো, 7-8 জন সন্তানের কাছে একটা মা কি করে বোঝা হয়ে গেল, যেখানে 7টা সন্তান একজন মায়ের কাছে বোঝা ছিল না। বিষয়টা হচ্ছে জীবন আচরণ, জীবন ধারণের চিত্র, এগুলো পাল্টে গেছে, আগের মতো নেই। এগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে মানবিকতা জাগ্রত করা, মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া। এখন তো আমাদের সব, আমরা কর্পোরেট হয়ে গেছি, আমরা কর্পোরেট রোবট হয়ে গেছি সব। আমাদের টাকা আসবে, আমরা উড়াবো, খাবো দাবো, মস্তিষ্ক করে আনন্দে থাকবো, আমার জীবনটা ভালো থাকলেই তো, ব্যাকেন্ডে কাউকে দেখার দরকার নেই। এর জন্য আমাদের এই ধরনের সিচুয়েশন করতে হচ্ছে। কেন সেই মাকে আজকে একা ঘরে মরতে হলো, যে কিনা ওই সন্তানদের জন্য যে কোনো সময় জীবন দিতে পারতো? এরকম সামনে আরো হবে। আরেকটা জিনিস খেয়াল করুন, আপনার মা আপনার জন্য যে কোনো সময় মরতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি যখন
বয়ঃপ্রাপ্ত হবেন, 20 থেকে 25 বছর বয়স হবে, তখনই আপনি ধরেন আপনার প্রেমে পড়ে গেছেন একটা মেয়ে। আপনার শুরুটা হয় আমি তাকে ছাড়া বাঁচবো না, চরম লেভেলের একটা ফাঁকিবাজি, ধূর্ত এবং ধোঁকাবাজি কথাবার্তা। যে মায়ের সাথে আপনার নারীর বন্ধন, আপনি তাকে ছাড়া বাঁচতে পারেন। আর আপনার জীবনের অতিবাহিত 25, 30 বা 35 বছর এসে অনেকে বিয়ে করে, তখন থেকে এসে তার প্রেমিকা ছাড়া সে বাঁচবে না। এই ধরনের কথা বলার মাধ্যমে বোঝা যায় যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় চলে গেছে। আমাদের দৃষ্টিভঙ্গি মারাত্মক লেভেলের নিচে নেমে গেছে। এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, আমাদের এই পারিবারিক বন্ধনগুলো ভাঙার পেছনে কারণগুলো কি? হ্যাঁ, আর্থিক দীনতা আছে, সেটা গরিবদের হবে। তাহলে এরকম উচ্চবিত্তদের মধ্যে কেন হলো? কারণ উচ্চবিত্তরা একটু আধুনিক থাকতে চায়। নচিকেতার গানটার মধ্যে, হ্যাঁ, বাবার রাখা সবকিছু এখন পুরনো, তো এগুলো এখন চলে না, এগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ, বাবার ঘড়ি ছড়ি আলমারি এগুলো ফেলে দিতে হবে, চলবে না। এজন্য তারা রাখতেও চায় না বাবা মা। আরেকটা কারণ হচ্ছে অবাধ্য বউ, পুত্রবধূ। অধিকাংশ ক্ষেত্রেই একটা বৃদ্ধাশ্রমে আমার যে কিছু বৃদ্ধাশ্রমের লোকের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে, তাদের 10 জনের সাথে কথা বলে সব 8টাতেই পাওয়া গেছে যে তারা তাদের বাড়িতে মানে কপ আপ করতে পারছে না, পুত্রবধূর সাথে তারা মিলতে পারছে না। এর জন্যই তারা চলে আসতে হচ্ছে। এবং সেই 8 জনের মধ্যে আবার 6 জন বলেছে ওই পুত্রবধূর বাড়িতে, মানে তার ছেলের শাশুড়ি, পুত্রবধূর মা থাকে। অর্থাৎ বুঝতে পারছেন আমাদের ফ্যামিলি, আমাদের পারিবারিক বিষয়গুলো কত জটিল হয়ে উঠছে। এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিটাকে পুনরুজ্জীবিত করা। পুনর্জীবিত করলে, মানবিক মানুষ গড়ে তুললে আমরা এখান থেকে বের হতে পারবো, আশা করা যায়। আর ওই সমস্ত দুষ্ট ছেলে মেয়েদের জন্য লানত, যাদের বাবা মা রুমের মধ্যে পড়ে মরে থাকে, পচে যায়, পোকামাকড়ে খায়, তারপরে খবর নেয় না। এরকম সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে। ধন্যবাদ, ভালো থাকবেন তো।